কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো, তারই সঙ্গে সঙ্গে নীতি আয়োগের উদ্দেশ্যগুলি লেখো। এই যে দুটো প্রশ্নের কথা বললাম, এই দুটো প্রশ্ন কিন্তু এইবারে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাকে কিন্তু প্রশ্নগুলো দেখতেই হচ্ছে। আর এই প্রশ্নগুলোর পাশাপাশি কোন কোন প্রশ্ন তোমাকে দেখতে হবে 6 মার্কসের একদম লাস্ট মিনিট সাজেশন হিসেবে, সেটার জন্যই ছোট্ট এই উপস্থাপনা। তোমাদের কোশ্চেন বুকলেটের এই যে বিভাগ গ তোমরা দেখতে পাচ্ছ, ওই বিভাগ গ থেকে 6 নম্বরের প্রশ্ন তোমাদের থেকে যাচ্ছে। তো বিভাগ গ এর 6 নম্বরের প্রশ্ন থাকবে দুটো দাগে, 7-এর দাগ এবং 8-এর দাগে। 7-এর দাগে দেওয়া হবে দুটো প্রশ্ন, এ এবং বি, তার মধ্যে যে কোনো একটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে, যেটা আসবে তোমাদের এই ইউনিট 1 অর্থাৎ অর্থ, ব্যাংকিং ও মুদ্রাস্ফীতি এই অধ্যায় থেকে। আর একটা 8-এর দাগে, সেখানেও দুটো প্রশ্ন দেওয়া হবে, করতে হবে একটা। এই প্রশ্নটা থাকবে একদম ইউনিট 5 অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এখান থেকে। তাহলে লাস্ট মিনিট সাজেশন হিসেবে ঠিক কোন কোন প্রশ্নের উপর জোর দিতে হবে। উপস্থাপনা শুরুতেই যে দুটো প্রশ্নের কথা বলেছি, এই প্রশ্ন দুটোর উপর তো খুবই তোমাকে জোর দিতেই হচ্ছে, তারই সঙ্গে সঙ্গে জেনে নাও বাকি কোন প্রশ্নগুলো করতে হবে। তাহলে প্রথমেই চলে আসি তোমাদের ইউনিট 1 অর্থাৎ অর্থ, ব্যাংকিং ও মুদ্রাস্ফীতি। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো 6 নম্বরের জন্য রেডি করবে সেটা জেনে নাও। দেখো, অবশ্যই তোমাকে করতে হবে বিভিন্ন ধরনের মুদ্রাস্ফীতির উল্লেখ করে কারণগুলি আলোচনা করো, এটা দেখবে। তারই সঙ্গে দেখতে হবে অর্থের গুরুত্ব আলোচনা করো। তারই সঙ্গে অবশ্যই দেখবে ঋণ সৃষ্টির গুণক কাকে বলে, এর নির্ধারক বিষয়গুলি কি কি, এটা দেখে নিতে হচ্ছে। চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্নটা অতি অবশ্যই তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে স্থবিরতাযুক্ত মুদ্রাস্ফীতি কাকে বলে, এর কারণগুলি কি কি। পরের প্রশ্ন অর্থনীতিতে মুদ্রাস্ফীতির ফলাফলগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আর্থিক নীতির মাধ্যমে কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। কেন্দ্রীয় ব্যাংকের ব্যবহৃত 3টি পরিমাণগত ঋণ নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করো, এটা দেখতে হচ্ছে। তারপরের প্রশ্ন চাহিদা বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন মুদ্রাস্ফীতি কি, ভারতের মুদ্রাস্ফীতির কারণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা উল্লেখ করো। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখে রাখতে হবে ডিমান্ড পুল এবং কস্ট পুল, এর মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন অর্থ সরবরাহ বলতে কি বোঝায়। আরবিআই কর্তৃক নির্ধারিত অর্থ সরবরাহের বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো। কোন দেশে মোট অর্থ সরবরাহ নির্ধারণে অর্থ গুণকের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী যে প্রশ্নটা দেখে রাখবে সেটা হচ্ছে একটি উদাহরণের সাহায্যে দেখাও যে বাণিজ্যিক ব্যাংকগুলি যৌথভাবে ঋণ প্রদানের মাধ্যমে প্রাথমিক আমানতের কয়েক গুণ বেশি ঋণ সৃষ্টি করতে পারে। নেক্সট রাজস্ব নীতির মাধ্যমে কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন ঋণ সৃষ্টির গুণক কাকে বলে, এর নির্ধারক বিষয়গুলি কি কি। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন 6 মার্কসের জন্য তোমরা প্রথম ইউনিট থেকে দেখে রাখবে। আর এরপরে তোমাদের যেটা ইউনিট 5 অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, এখান থেকে 6 মার্কসের যে কয়েকটা প্রশ্ন দেখে রাখতে হবে সেটা এবার জেনে নাও। অবশ্যই তোমাকে যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, এটা দেখে রাখবে আর এর গুরুত্বটা দেখে রাখতে হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে অর্থনৈতিক বৈষম্য কি, ভারতে এর কারণ এবং তার গুরুত্ব বা ফলাফল আলোচনা করো, এটা দেখে রাখবে। পরের প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বলতে কি বোঝো, ভারতের পরিপ্রেক্ষিতে এর গুরুত্ব আলোচনা করো এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত সূচকগুলি কি কি আলোচনা করো। নেক্সট কোশ্চেন লরেন্স বক্ররেখা কি, এটি আয় বৈষম্য বোঝাতে কিভাবে ব্যবহার করে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে যুক্ত 4টি পরিবেশগত সমস্যা কি কি, ভারতের শিল্পায়ন কিভাবে পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে। তারই সঙ্গে সঙ্গে দেখে নেবে দারিদ্র কি, হেড কাউন্ট রেশিও এবং দারিদ্র ফাঁক ব্যবহার করে দারিদ্র্যের পরিমাপ কিভাবে করা যায় সেটা আলোচনা করো। আর এই দুটোর সীমাবদ্ধতাগুলো কি কি সেটাও একটু দেখে রাখতে হবে। নেক্সট কোশ্চেন মানব উন্নয়ন সূচক কি, এর উপাদানগুলির ব্যাখ্যা দাও। ভারতে মানব উন্নয়ন সূচকে অবস্থানের উন্নয়নের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন নীতি আয়োগের উদ্দেশ্য, এটা তো বলেইছি, এটা অতি অবশ্যই তোমাকে দেখতে হচ্ছে। পরের প্রশ্ন অর্থনৈতিক সংস্কার পরবর্তী পর্যায়ে ভারতে দারিদ্র দূরীকরণের জন্য গৃহীত কর্মসূচিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন
স্থিতিশীল উন্নয়নে যে কোনো 6টি প্রদত্ত লক্ষ্যমাত্রার বিবরণ দাও। পরের প্রশ্ন, নীতি আয়োগ ও যোজনা কমিশনের মৌলিক পার্থক্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সাধারণ অর্থনৈতিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির মূল পার্থক্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতের দারিদ্র্য দূরীকরণে গৃহীত দুটি বিশেষ বা প্রধান কর্মসূচি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নীতি আয়োগের প্রধান কার্যাবলী সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, নীতি আয়োগের মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগতির সহায়তা কি ভাবে হয় সেগুলি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, মানব উন্নয়নের সূচকের 4টি গুরুত্ব উল্লেখ করো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে যাও। 6 মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করছি এগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। আর এখানে তোমাদের একটু বলে দিই, এই যে 6 মার্কসের কোশ্চেন যখন তুমি অ্যাটেন্ড করছো, সেখানে যেমন বিভাগ গ কথাটা উল্লেখ করতে ভুলবে না, তেমনি দাগ নম্বর ঠিক করে দেবে। আর এই 6 নম্বরের প্রশ্নের জন্য চেষ্টা করবে 30 থেকে 35 মিনিট বরাদ্দ রাখতে। দুটো প্রশ্নের উত্তর করতে হবে, এই দুটো প্রশ্নের উত্তর যেন আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে তুমি শেষ করতে পারো। এইভাবে যদি করতে পারো তাহলে সময়ের মধ্যে যেমন তোমার উত্তর দেওয়াটা সম্ভব হবে, তেমনি কিন্তু খাতাটা চেক করার জন্য তুমি টাইম পেয়ে যাবে। তাছাড়া 4 মার্কসের জন্য এবং 2 মার্কসের জন্য তুমি ঠিক কতটা করে টাইম ধার্য করবে সেটা তখনই জানিয়ে দেবো যখন তোমাদের ওই বিষয়গুলোর উপরে সাজেশন দেবো। সেগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই একটু চ্যানেলে চোখ রাখতে হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি খুব ভালো হোক, সকলের পরীক্ষাও খুব ভালো হোক।